হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আপনারা প্রত্যেকেই অবগত, গতকাল সুপ্রিম কোর্ট থেকে 2022 এবং এনআইওএস ডিএলএড দের জাজমেন্ট এসেছে এবং সেই জাজমেন্টে বলা হয়েছে যাতে 2022 এবং এনআইওএস ডিএলএডদের প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়। এবার জাজমেন্টটা ঠিক কী এসেছে প্রথমে আমি আপনাদের সেটা দেখাচ্ছি। তার আগে বলে রাখি, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। একটি 2022-এর জাজমেন্ট, একটা এনআইওএস ডিএলএড প্রার্থীদের জাজমেন্ট, এছাড়াও 9533 প্যানেলের কি কোনো সমস্যা হতে পারে, এই সমস্ত ব্যাপার। কেননা অনেকের মনে অনেক প্রশ্ন। এটা বাদ দিয়েও আরও যেটা হচ্ছে কি যে তাহলে নিয়োগ কিভাবে হবে, কোন সিটে নিয়োগ হবে, তো এই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে গেছে, তাই আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তো প্রথমে 2022টা নিয়ে আমি আলোচনা করছি, দ্বিতীয় পার্টে আমি এনআইওএস ডিএলএডের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স, অর্থাৎ 2022-এ যে জাজমেন্ট, সেই জাজমেন্টের অর্ডার কপি। তো এই জাজমেন্টে কি এসেছে, লিভ দেখুন প্রথমে গ্রান্টেড করে দিয়েছে, এইসব বিষয়গুলো রয়েছে। তো একদম মেনলি অর্ডারে কি এসেছে সেটা আমি দেখাবো। মানে অনেক পাতার অর্ডার কপি, 2016 রুলস কীভাবে নিয়োগ হবে, এছাড়াও কবে নোটিফিকেশান বার হয়েছিল, তারপর 2022 কি ম্যাটার, এবং এছাড়াও কিভাবে নাম্বার ডিভিশন হবে, সমস্ত কিছু বিস্তারিত এখানে আলোচনা করা রয়েছে। তো সেটা আমি আর অতটা দেখাচ্ছি না, কিন্তু মেইন যেটা পয়েন্ট অর্থাৎ অর্ডার যেটা এসেছে সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখেন আমি যেটা বললাম যে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, টোটাল 50 নাম্বার, এখানে দেখুন সব দেওয়া রয়েছে, মাধ্যমিকে কত, উচ্চ মাধ্যমিকে কত, ট্রেনিংয়ে কত, টেটে কত, সব কিছু দেওয়া রয়েছে। তাই এটা আর বিস্তারিত আলোচনা করছি না। আমাদের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে আমাদের 32 নাম্বার পয়েন্ট, সেখানেই আমি যাচ্ছি। তো সেখানে কি বলা হয়েছে সেটা একবার দেখে নিই। এই যে এখান থেকে মেন অর্ডারটা মানে যতটা প্রয়োজন সেটা এখানে দেখুন কি বলা হয়েছে যে অ্যাপার্ট ফ্রম আওয়ার রিজনিং দ্যাট দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান ডেটেড 21/10/2022 ইজ লিগাল অ্যান্ড ভ্যালিড অলসো। তো যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেটা লিগাল এবং ভ্যালিড। উই হ্যাভ নো হেজিটেশন ইন এক্সারসাইজিং আওয়ার পাওয়ার and jurisdiction under Article 142 of the Constitution to do complete justice for the parties. তো এখানে কি বলা হয়েছে যে কোনো রকম হেজিটেশন না রেখে আর্টিকেল যে 142 রয়েছে সেই সংবিধানের, সেটাকে ইউজ করে যে সমস্ত পার্টিরা অ্যাপ্লাই করেছে, পার্টিসরা, তাদের জাস্টিস দেওয়া হচ্ছে। এবার অনেকেই ভাববেন আর্টিকেল 142 কী? তো আর্টিকেল 142টা এখানটাই বলা হয়েছে। মেনলি একটা কাট অফ ডেট থাকে, প্রত্যেকেই জানেন 2016 যে রুলস, সেই রুলস অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হয়েছে। তো সেই রুলস অনুযায়ী যেদিন নোটিফিকেশান বার হবে অর্থাৎ 21/10/2022 সেই দিন পর্যন্ত সমস্ত কিছু ক্রাইটেরিয়া সম্পূর্ণ থাকতে হবে, অর্থাৎ ডিএলএড সম্পূর্ণ থাকতে হবে। কিন্তু 2022-এর ক্ষেত্রে তো সেটা হয়নি। তো এখানে 142 আর্টিকেলটা ইউজ করা হয়েছে কনস্টিটিউশনের। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে নো কাট অফ ডেট, এই আর্টিকেল অনুসারে কোনো কাট অফ ডেট থাকবে না। কি বলা হয়েছে এখানে, যে লাস্ট ডেট পর্যন্ত সে অ্যাপ্লাই করতে পারবে। এই যে এখানটা দেখুন বলা হয়েছে ক্রাইটেরিয়া শ্যাল বি অ্যাপ্লাইড বাই রেফারেন্স টু দ্য লাস্ট ডেট অ্যাপয়েন্টেড বাই হুইচ দ্য অ্যাপ্লিকেশন হ্যাভ টু বি রিসিভ বাই দ্য কম্পোনেন্ট অথরিটি। কেন এই আর্টিকেলটা এরকম বলা হয়েছে, বিভিন্ন কারণে মানে এই আর্টিকেলটা ইউজ করা যেতে পারে। তো 2022-এর ক্ষেত্রে কেন এই আর্টিকেলটা ইউজ করা হলো? 2022 যে ডিএলএড সেশনটা, সেই সময় করোনা ছিল, অর্থাৎ কোভিড-19। তো এই কোভিড-19-এর জন্যই এক্সাম নেওয়া হয়নি, এক্সট্রা বিভিন্ন কারণ দেখানো হয়েছে। তো সেই কারণে কোভিড-19 একটা বড় ইস্যু, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই ইস্যুটাকে কাজে লাগিয়ে আর্টিকেল 142 ইউজ করে তাদের জাস্টিস দেওয়া হয়েছে এবং তাদের যে অ্যাপিল সেটা আমি পরবর্তীতেই দেখাচ্ছি। 33 নম্বরে দেখুন বলা হয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাভোভ we allow the appeals and set aside the judgment of the division bench in MAT number 1725 of 2022 dated 11/4/2023 and we direct that the recruitment process which commence in the notification dated 21/10/2022 must proceed further and the board may take immediate step for concluding the recruitment process as expeditiously as possible.
তো এখানে কি বলা হয়েছে যে উই অ্যালাউ দ্য অ্যাপিল, তো যে অ্যাপিলটা করা হয়েছিল 2022-এর পক্ষ থেকে সেটা অ্যালাউ করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে সেট অ্যাসাইড করে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল ম্যাটে, সেই জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে 21/10/2022-এ যে প্রসিডটা শুরু হয়েছিল রিক্রুটমেন্টের সেটা যেন ফার্দার শুরু করা হয় এবং বোর্ড মাস্ট টেক ইমিডিয়েট স্টেপ, তো বোর্ড এবং ইমিডিয়েট যাতে স্টেপ নেয় এবং তাদের যাতে রিক্রুটমেন্ট প্রসেস আবার শুরু করে সেটা বলা হয়েছে। এখানে কিন্তু কোনো সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়নি, এখানে জাস্ট বলে দিয়েছে যে মাস্ট টেক ইমিডিয়েট স্টেপ। 34 নম্বরে আরও একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এখানে কি বলা হয়েছে না আওয়ার কনসিডারেশন ওয়াজ কনফাইন্ড টু এক্সামিন দ্য লিগালিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট। অল অ্যাপ্লিকেশন, এখানটা বারবার এখানে দেখবেন বলা হয়েছে যে অল অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিটমেন্ট আর ডিসমিস অ্যাজ উইথড্রন। তো এছাড়াও যে সমস্ত আইএ ফাইল করে অনেককে এখানে এই মামলাতে প্রবেশ করেছিল, আপনারা জানেন যে যখন শুনানি হচ্ছিল এনআইএস থেকে শুরু করে এছাড়াও যে আনঅ্যাবজর্বড রয়েছে তারাও প্রত্যেকে এখানে আইএ ফাইল করে তারা তাদের কথা বলেছিল। তো অল অ্যাপ্লিকেশন কিন্তু ডিসমিস করা হয়েছে, শুধুমাত্র 2022-এর অ্যাপ্লিকেশনটাই অ্যালাউ করা হয়েছে। দিয়ে এখানে কি বলা হয়েছে না the applicants are permitted to avail such remedies as are available to them in law. If remedies are invoked, their prayers will be considered and disposed of by the respective courts or tribunals on their own merits. তো এখানে কি বলা হয়েছে যে যে সমস্ত পার্টিরা রয়েছে 2022-এর একটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এখানে যে সমস্ত পার্টিরা রয়েছে অর্থাৎ যাদের নাম রয়েছে, অর্থাৎ এখানে পিটিশনার ভিত্তিক কিন্তু রায়টা হয়েছে, তো তাদের মেরিট অনুযায়ী প্রত্যেকের নিজস্ব মেরিট অনুযায়ী তাদের সমস্ত কিছু দেখে তাদের এখানে বলা হয়েছে যে রিক্রুট করতে। এবার এখানে কিন্তু পুরোটাই বোর্ডের উপর ছেড়ে দিয়েছে। তো এখান থেকে যেটা বোঝা গেল যে 2022-এর যতটা মানে এখানে যেহেতু সব পার্টিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেন্টসের কথা বলা হয়েছে, তো সেই অনুযায়ী পিটিশনার ভিত্তিক একটা রায় এসেছে এবং কোনো সময়সীমার কথা বলে দেওয়া হয়নি, শুধুমাত্র বোর্ডকে অর্ডার দেওয়া হয়েছে বোর্ড মাস্ট টেক ইমিডিয়েট স্টেপ ফর কনক্লুডিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস এর কথা বলা হয়েছে। তো এবার পুরোটা পর্ষদের উপর নির্ভর করছে, দেখা যাক পর্ষদ কিভাবে নিয়োগ করে। তো 2022-এর অর্ডার কপিতে ঠিক কী লেখা রয়েছে সেটা আমি আপনাদের জানালাম। তো এরপরে মাথায় অনেক প্রশ্ন আসে প্রত্যেকেরই। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে 2022-এ তাহলে যেহেতু পিটিশনার ভিত্তিক রায় হয়েছে কতজন পিটিশনার রয়েছে? তো যতটা জানতে পেরেছি বা জানা গেছে টোটাল পিটিশনার রয়েছে 2022-এ 960 জন। তো তারপরের প্রশ্নই যে তাহলে এই 960 জনই কি নিয়োগপত্র পাবে? না, এখানে কিন্তু দেখবেন বলা হয়েছে যে ওন মেরিট। তো যে সমস্ত অ্যাপ্লিকেন্টসরা রয়েছে অর্থাৎ পিটিশনাররা রয়েছে তাদের মেরিট অনুযায়ী তারা নিয়োগ পাবে। এবার মেরিটটা তাহলে কি হবে? 9533 একটা প্যানেল রয়েছে, সেই প্যানেলের একটা নির্দিষ্ট কাট অফ আছে, তো ওই কাট অফ ক্লিয়ার করতে পারলে তাহলে যে সমস্ত পার্টিরা রয়েছে 960 জন যে সমস্ত পিটিশনাররা রয়েছে তারা যদি করতে পারে অবশ্যই তারাই নিয়োগ পাবে। এছাড়াও সেই আর একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে কি যে বাকি যারা রয়েছে আরও তো রয়েছে তারা তো পিটিশনার নয়, তারা কি পাবে না? তো সেটা কিন্তু পুরোপুরি পর্ষদের উপর ডিপেন্ড করছে। তারপরে আসি যে তাহলে তাদের যদি নিয়োগ দিতে হয় কাট অফ ক্লিয়ার করে তাদের মানে কোন সিটে নিয়োগ দেবে? 11,765 আমরা প্রত্যেকেই জানি টোটাল ভ্যাকেন্সি ছিল, সেখান থেকে 9533 আমাদের প্যানেল বার হয়েছে, রিক্রুট হয়েছে, তাহলে হিসেব মতো 2232টা সিট রয়েছে। এবার এই সিটের মধ্যে বিভিন্ন মিডিয়াম রয়েছে, প্রত্যেকেই এটা জানেন, সেটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করছি। আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু 2 বছর ধরে মামলাটি চলছিল তখন মাননীয় হিমা কোহলি ম্যাডাম ছিলেন, তো 2022-দের জন্য একটা আলাদা সিট অবশ্যই রাখা ছিল, তো সেই সিটে আশা করছি নিয়োগ করা হবে। পুরোটা কিন্তু পর্ষদের ওপর নির্ভর করছে, পর্ষদ কি করতে চাইছে সেটা তারা আশা করছি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে এবং জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর পরবর্তী যে সমস্ত বিষয়গুলো রয়েছে পরের ভিডিওটা আলোচনা করব, তাই অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।